আন্দোলনের নামে বৃক্ষ নিধন করে বিএনপি জামায়াত, বললেন প্রধানমন্ত্রী। একটি কাটলে 3টি গাছ লাগানোর পরামর্শ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট কাল, নিত্যপণ্যের দাম সহনীয় রাখার পাশাপাশি শিক্ষা ব্যয় কমানোর দাবি সাধারণ মানুষ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার। এবং ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। সরকার গঠনে শরিকদের দিকে তাকিয়ে মোদি, এনডিএ জোট ভাঙতে বৈঠকে বসছেন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারা দেশে গাছ লাগায়, বিএনপি জামায়াত আন্দোলনের নামে হাজার হাজার বৃক্ষ ধ্বংস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় উন্নয়ন প্রকল্পে পরিবেশের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে গাছ কাটার প্রয়োজন পড়লে একটি গাছের পরিবর্তে 3টি গাছ লাগানোর পরামর্শ দেন সরকার প্রধান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বনায়ন সহ বেশ কিছু ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন সরকার প্রধান। যে কোনো উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সামাজিক বনায়ন বৃদ্ধি করেছে, ফলে দেশের দারিদ্র মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বেড়েছে। রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবেন। সেইভাবে আমরা পরিবেশ রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা, তার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি এবং সংবিধানে এটা সংযোজন করে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বনায়ন বৃদ্ধিতে এবং পরিবেশ ভারসাম্য রক্ষার গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবন দেশের মানুষকে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ভূমিকা রাখে। তাই এই বৃহৎ ম্যানগ্রোভ বনকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের যে সুন্দরবন ম্যানগ্রোভ, এটা আমাদের ন্যাচারাল এবং সেটা আমাদেরকে এই ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। কাজে সুন্দরবনকে আরও সুরক্ষিত করা এবং সুন্দরবনের কার্বন মজুদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। 2009 সালে সুন্দরবনের মোট কার্বন মজুদের পরিমাণ ছিল 106 মিলিয়ন মেট্রিক টন, যা 2019 সালে হয়েছে 139 মিলিয়ন মেট্রিক টন। এ সময় চলতি বছর 8,38,00,000 চারা রোপণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং বন পুনঃপ্রতিষ্ঠার জন্য এবছর বর্ষা মৌসুমে 8,38,00,000 চারা রোপণ করা হবে। সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আর মুজিব বর্ষ উপলক্ষে আমাদের দলের পক্ষ থেকে আমরা 1 কোটি বৃক্ষরোপণের পদক্ষেপ নিই, তবে বৃক্ষরোপণ তার থেকে অনেক বেশি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার 2024-25 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। আগামীকাল জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী। আগামী 1 বছরের সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এবার দেয়া হচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। তবে বাজেটের আকার কিংবা গাণিতিক হিসাব নিকাশ নিয়ে ভাবতে চায় না সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, কৃষির উৎপাদন খরচ কমানো ও শিক্ষার ব্যয় কমানোর সঠিক পরিকল্পনা থাকবে বাজেট প্রস্তাবে। লতিফ চৌধুরী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। অব্যাহত উচ্চ মূল্যস্ফীতির হার। বিবিএস এর প্রতিবেদনে বলছে, বিদায়ী অর্থ বছরে 2 অঙ্ক ছুঁই ছুঁই মূল্যস্ফীতির হার। এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য বাজেটের প্রাক্কলন করা হয়েছে 6.5%। তবে বাজেটের এই জটিল অর্থনীতির হিসেব নিকাশ নিয়ে ভাবতে চায় না সাধারণ মানুষ। তারা চান সহনীয় পর্যায়ে থাকবে নিত্যপণ্যের দাম।
বাজেটে আমি চাই দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আমরা চাই যেন নিম্ন পরিবারের মানুষ যারা আছি, যারা সর্বনিম্ন আয় করে, তারা যেন সুন্দরভাবে চলতে পারি। সরকার এমন একটা বাজেট দেখে আমরা যেন দুটো ডাল ভাত খা বাঁচতে পারি। এরকম একটা বাজেট করে দেবেন, ওই বাজেটে যদি আমরা সংসার দিয়ে আমরা চলে মিলে খাইতে পারি। আমি চাই যাতে এই বাজেটটা জনবান্ধব হয়। সরকারের দৃষ্টি থাকতে হবে যে বাজেটটা এমনভাবে ঘোষণা করতে হবে নিম্ন মধ্যবিত্তিক লোকের জন্য সহনীয় পর্যায়ে বাজেট তাদের কাজে আসে। এক যুগ ধরে জাতীয় বাজেটের আকার যত বাড়ছে সেই তুলনায় কৃষি বাজেট বাড়ছে না। আগামী বাজেটে সার, বীজ ও সেচের জন্য বাড়তি খরচের বোঝা থেকে মুক্তি চান কৃষকেরা। বাজেটটা যদি সমন্বিতভাবে হয় তাহলে দেশে যাতে উন্নত হয়, দেশের দ্রব্যমূল্য দাম যাতে একটু কমে, তাহলে ভালো হবে। এইভাবে সার কিনলাম কালকে, সারের দাম এত বাড়ে গেল, সার না পেলে আমরা সার জমিটা বাঁচাবে কিভাবে? বিশ্বব্যাপী জাতীয় বাজেটে অন্তত 20% শিক্ষাক্ষেত্রে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। শিক্ষা ব্যয় কমিয়ে আনার জন্য আগামী বাজেটে কার্যকর উদ্যোগ চায় অভিভাবক এবং শিক্ষার্থীরা। এবারের বাজেটে যেন শিক্ষাক্ষেত্রে এবং টেকনোলজিতে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং পাশাপাশি বেকারত্বের দিকে। আমি চাই এবারের এই বাজেটে যাতে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব বেশি দেওয়া হয়। আসন্ন বাজেটে বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির পরিকল্পনা ও উন্নয়ন কৌশলের সফল পরিকল্পনা থাকবে, এমনটাই প্রত্যাশা দেশের জনগণের। আগামী 6 জুন এই জাতীয় সংসদ ভবনে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। ধারণা করা হচ্ছে আগামী বাজেটের আকার 8 লাখ কোটি টাকা। তবে বাজেটের এই অঙ্ক কষাকষি মানতে নারাজ সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা আগামীর বাজেট হবে নিম্ন আয় এবং জনবান্ধব বাজেট। নূর মোহাম্মদ ভূঁইয়া, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে 60 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। 60টি উপজেলার মধ্যে 6টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং বাকি 54টি উপজেলায় কাগজের ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ধাপে ভোট কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারের 1,10,000-এর বেশি সদস্য মাঠে রয়েছেন। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় 17 জেলায় অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের জনগণের পাশে আমৃত্যু সেবক হয়ে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী নাসিমা মুকাইয়ালি। আজ চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভোট দিয়ে গণমাধ্যমে এই কথা বলেন তিনি। এবার বিজয়নগর উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 9 জন, নারী ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে 6 জন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হচ্ছে ত্রিমুখী। বিজয়নগরে 10 ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 2,10,538 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,98,845, নারী ভোটার 1,06,93 জন। 78টি ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে ভোট। নির্বাচিত হলে বিজয়নগরকে স্মার্ট ও উন্নত উপজেলা হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নাসিমা মুকাইয়ালি। তবে মহিলারা বেশি আসছে, মহিলারা এখানে মোটামুটি ভালো লাইন দেখতে পেয়েছি। পুরুষের সংখ্যা কম, হয়তো 12টার পরে আসবে, বা পুরুষের ক্ষেত্রে সকালে 5টা থাকে সেরে আসে। তো সবকিছু মিলায় ভালোই হচ্ছে। আর বিজয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি যতটা কেন্দ্র গেছি ততটা কেন্দ্রেই আমি দেখেছি যে আমি জয়লাভ করব। দর্শক, উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের আরো খবর নিয়ে এই মুহূর্তে নওগাঁর মহাদেবপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্ডল এনাম। এনাম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এনাম, 4টা বেজে যাচ্ছে, তো কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি জানাবেন। সারাদিন কি দেখলেন আপনি? এনাম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ রাজ, আপনি যেমনটি বলেছিলেন, আমি নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন চলছে। এখানে সর্বমোট ভোটার প্রায় 2.5 লক্ষ। প্রার্থীটা আছে 6 জনের মতো প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বী করছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে। এখন পর্যন্ত আমি এখানে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি,
তিনি আমাকে জানিয়েছে এখানে 30% মতো ভোট সংগ্রহ হয়েছে। আর ভোটাররা এখানে হাটের দিন হয় সাংসারিক কাজকাম ছেড়ে আস্তে আস্তে করে ভোটাররা আসছে, মোটামুটি আশঙ্কা করছে এখানে প্রিজাইডিং অফিসার নির্বাচনী ব্যবস্থা যারা আছে তারা এটা আছে যে এখানে 50% ভোট সংগ্রহ হওয়ার আশঙ্কা আছে, তার সম্ভাবনা আছে। তো এখানে এর মধ্যে কিছু প্রার্থীরা বলছে যে একটি ভোট পেলেও তারা নাকি ক্ষমতা যাবে। তো আমি এই ব্যাপারে প্রশাসনের সাথে অনেক কথা বলেছি, তারা বলেছে যে এখানে সর্বোচ্চ ভোটে যে বিজয়ী হবে সেই এখানে চেয়ারম্যান হিসেবে বিবেচিত হবে। এখানে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই, এখানে সর্বোচ্চ ভোট যে বিজয়ী হবে সেই চেয়ারম্যান হবে। আমি প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং প্রিজাইডিং অফিসারের সাথে একাধিকবার কথা বলেছি, তারা একই কথা বলেছে এখানে ভোট কারচুপির কোনো আশঙ্কা নাই। তবে শেষ বেলায় কিছু সংখ্যক কেন্দ্রে তারা একটি পক্ষ আছে তারা ঝামেলা করতে চাচ্ছে, সেই পক্ষটি হলো ওয়ার্ড কলমের, তারা জোরপূর্বক তারা এই কেন্দ্র দখল করার মতো একটা রিমার্ক চালাচ্ছে। তবে এইভাবে প্রশাসন সবসময় অ্যালার্ট আছে, এখানে মহাদেবপুরের অনেক সুশৃঙ্খল ভাবে তারা ভোট পাহারা দিচ্ছে এবং সকাল থেকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো পর্যন্ত ঘটে নাই এখানে। তো সর্বশেষ পরিস্থিতি এখানে আমি বিকেল 4টা পর্যন্ত জয় পরাজয়ের বিষয়টি জানার জন্য বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। জি এনাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে নওগাঁর মহাদেবপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্ডল এনাম, তিনি শেষ মুহূর্তে ভোটার উপস্থিতি এবং ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। এবার চলে যাচ্ছি ভারতের লোকসভা নির্বাচনের খবরে। ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনের 543টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে দেখা যাচ্ছে গত দুইবারের মতো এবারও ক্ষমতাসীন দল বিজেপি সবচেয়ে বেশি 240টি আসন পেয়েছে, তবে তারা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভারতের লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি পেয়েছে 240টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গেরুয়া শিবিরকে সরকার গঠনে তাকিয়ে থাকতে হচ্ছে এনডিএ জোটের শরিকদের দিকে। মোদীর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 292টি আসন। জোট অটুট থাকলে তৃতীয়বারের মতো সরকার গঠনে বাধা নেই, তবে জোটের সঙ্গীরা বেঁকে বসলে বাঁধতে পারে বিপত্তি। এবারের সরকার গঠন টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম ও নীতিশ কুমারের জেডিইউ। এদিকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন। এর মধ্যে কংগ্রেস জিতেছে 99টি আসন। সরকার গঠনে মোদীর এনডিএ জোট ভাঙার চেষ্টায় মরিয়া ইন্ডিয়া জোটও। তারাও দফায় দফায় দেন দরবার চালাচ্ছেন নির্দলীয় ও জেডিইউ এর সাথে। আপাত দৃষ্টিতে মোদীর এনডিএ জোট সরকার গঠনে এগিয়ে থাকলেও যে কোনো সময় দৃশ্যপট পাল্টে যেতে পারে বলে ধারণা নির্বাচন বিশ্লেষকদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সাথে সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেন সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনীর প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফকে ধন্যবাদ জানান। সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেছে রাসেল নামের 13 বছরের এক কিশোরের। এই ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন নিহতের মা। ক্যাম্পের সভাপতি এসকে গোলাম জিলানি বলেন, মাদক কারবারিদের প্রভাব বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আধিপত্য বিস্তার করতে কিশোর গ্যাং ব্যবহার করছে বলেও জানান তিনি। এদিকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
ওনার কাছে দিছে, ওলা ধরছে, ওর হাতে ছুঁইটা ওই দিকের মারামারি চলতেছিল, ওই যে ইমতিয়াজ, তারপর গিয়ে যে হালুন টালুন তারিখ মারে। সকালে বলছি আমি, কিন্তু আমার পারে না, করে না, আমি কি করবো? আমার কোনো কিছু নাই। আমি চাইছি যে আমি উপর দল থেকে সরে বলতেছি, আপনারা আমাদেরকে বাঁচাবেন। আমার দোকান ধন গেছে, আমার তো কলজা পুড়তেছে। আমি তো সঠিক বিচার চাই, যে আমার বিচার হোক। আমার বাচ্চা কেমন করে এবার হত্যা করছে, যে পুরো শরীর পুড়ে গেছে। আর এক মায়ের ধন যেন এরকম না যায় কারোর বুক খালি করে। ছিনতাই, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশ আছে দেশের স্বার্থে, এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ 3 রাস্তার মোড়ে সিসিটিভি ও ওয়াচ টাওয়ার স্থাপন করবে পুলিশ। প্রতিদিন 15 জন কমিউনিটি পুলিশ এবং 5 জন পুলিশ কিশোর গ্যাং ছিনতাই, চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করবে। মোহাম্মদপুর জোনের এসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মোহাম্মদপুর থানার আওতায় থাকা বেড়িবাঁধ, ঢাকা উদ্যান ও রায়ের বাজার পর্যন্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি 3 রাস্তার মোড়ে 20 ফুট উচ্চতার একটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। এই সময় মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক ভুইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সারা বাংলার খবর। দর্শক, ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী আরিফ খান আবির। ধাপে উপজেলা পরিষদ নির্বাচন চলছে। আমরা এখন আছি ময়মনসিংহের গফরগাঁওয়ে হাতেমতাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে সকাল 8টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে আমরা সকাল থেকে গফরগাঁওয়ের বিভিন্ন ভোট কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি। সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে আপনার এই ভোটার উপস্থিতির সংখ্যা অনেকাংশেই কম রয়েছে। এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আপনার পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং সেখানে কিন্তু আপনার কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছেন। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ময়মনসিংহের যিনি জেলা প্রশাসক দিদারুল আলম মাকসুদ চৌধুরী, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছিলেন যত নির্বাচনকে একটি অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ ভূমিকা কিন্তু রাখা হয়েছে। তো সেই দিক থেকে কিন্তু প্রস্তুতির কোনো কমতি নেই। তো এখন পর্যন্ত কোনো ঘটনা, বিচ্ছিন্ন কোনো ঘটনার তথ্য কিন্তু আমাদের কাছে নেই। এই ভোট কেন্দ্রে 4100 উপরে ভোটার রয়েছে। ময়মনসিংহের যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে আপনার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী যে শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং এবং মোবাইল টিমেও কিন্তু পুলিশ সদস্যরা কাজ করছেন। অর্থাৎ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো সব দিক থেকে মিলিয়ে গেলে বলা যায় কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু সুষ্ঠু পরিবেশে কিন্তু ভোট চলছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। পরবর্তী সংবাদে হয়তোবা আপনাদেরকে আরো আপডেট জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। টাঙ্গাইলের মির্জাপুরে 4র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে টানা বিকেল 4টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার সংখ্যা। কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। নির্বাচনে 3 জন চেয়ারম্যান, 2 জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা 3,62,432 জন। দর্শক, ভোলার মনপুরা উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী রোমানুল ইসলাম সোহেব। উপজেলা পরিষদ নির্বাচনের মনপুরা উপজেলায় আজ ভোট গ্রহণ চলছে। আমরা সকালবেলা থেকেই মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থান করেছি। আমরা দেখতে পেয়েছি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণে অংশ নিয়েছেন এবং সারি সারিভাবে তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আপনাকে আমি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এখন পর্যন্ত মনপুরা উপজেলায় নির্বাচনী পরিবেশ সুস্থ রয়েছে। এই নির্বাচনী পরিবেশ সুস্থ রাখার জন্য এই উপজেলায় 3 প্লাটুন কোস্টগার্ড, 4 প্লাটুন বিজিবি, 1 প্লাটুন স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে এবং 11 জন ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা কাজ করছে মাঠে। তো এই উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৬৫,০০০।
এর মধ্যে ৩১,০০০ রয়েছে নারী ভোটার, ৩০,০০০ রয়েছে পুরুষ ভোটার। সব মিলিয়ে বলতে গেলে এই উপজেলায় নির্বাচনী পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠু রয়েছে। এই উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছে জাকির হোসেন, তিনি আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে দীপক চৌধুরী, তিনি মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখানে এসে বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা আসলে জানিয়েছেন অতীতে যেই প্রার্থী সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছেন তাকেই তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। দর্শক, জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ খবর জানব সহকর্মী মোস্তাক আহমেদ মুনিরের কাছ থেকে। দাঁড়িয়ে আছি যমুনা শাখাখানা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সারা দেশের মতো সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যথারীতি সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে এই উপজেলা নির্বাচন হওয়ার কথা থাকলেও আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট করলে তার প্রার্থিতা বহাল হয় এবং আজকে চতুর্থ ধাপে এই সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সরিষাবাড়ি উপজেলায় 8টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা মিলে মোট 92টি ভোট কেন্দ্র রয়েছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,93,918 জন এবং এর মধ্যে পুরুষ হচ্ছে 1,46,581 জন এবং নারী হচ্ছে 1,47,336 জন এবং তৃতীয় লিঙ্গের 1 জন। এই নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছেন। বিজিবি, পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত আছেন। এখন পর্যন্ত 8টি ইউনিয়ন এবং 1টি পৌরসভার কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। গাজা ভূখণ্ডের 2টি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে নিহত হয়েছে 15 ফিলিস্তিনি। আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন মধ্য গাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকেই। এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,550 জন, আহত হয়েছে আরও 82,959 জন। চাকরি জাতীয়করণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ। রাজধানীর মতিঝিলে যুব ভবনের সামনে প্রায় 20,000 সদস্যদের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেকার নিরসনের বিকল্প নেই। এ সময় তিনি ন্যাশনাল সার্ভিসের সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা অর্জন করতে হবে মধ্যের খরা সহনশীলতা, এই স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে চট্টগ্রামে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে এই আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমেদ। এবার খেলার খবর, আইসিসি টি-20 বিশ্বকাপের খবর। আইসিসি টি-20 বিশ্বকাপে গ্রুপ টির ম্যাচে নেপালকে 6 উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।
ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে নেপালের 107 রানের টার্গেটে 8 বল হাতে রেখেই পৌঁছে যায় ডাচরা। নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সোমপাল কামির বলে দীপেন্দ্র সিং এর হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ডাচ ওপেনার মাইকেল লেভিট। এরপর বিক্রমজিৎকে সঙ্গে নিয়ে 41 রানে জুটি করেন ম্যাক্স ওদাউদ। শেষ পর্যন্ত ওদাউদের অপরাজিত 54 রানে ভর করে 18 ওভার 4 বলেই লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ডাচদের দলীয় বোলিং পারফরম্যান্সে মাত্র 106 রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ 35 রান আসে অধিনায়ক রোহিত পাউদেলের ব্যাট থেকে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আন্দোলনের নামে বৃক্ষ নিধন করে বিএনপি জামায়াত, বললেন প্রধানমন্ত্রী। একটি কাটলে 3টি গাছ লাগানোর পরামর্শ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেটকাল, নিত্য পণ্যের দাম সহনীয় রাখার পাশাপাশি শিক্ষা ব্যয় কমানোর দাবি সাধারণ মানুষের। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার। এবং ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, সরকার গঠনের শরিকদের দিকে তাকিয়ে মোদি। এনডিএ জোট ভাঙতে বৈঠকে বসছে ইন্ডিয়া। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন থাকার জন্য সবাইকে ধন্যবাদ।